আজ ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো সৌন্দর্যায়ন প্রকল্পে। আজ ত্রিপুরায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোমতী জেলার উদয়পুরে অবস্থিত ঐতিহাসিক ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। প্রধানমন্ত্রী মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সরকারি সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মহারাজা বীর বিক্রম এমবিবি বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে হেলিকপ্টারে পালাটানা হেলিপ্যাডে নামেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু সহ অন্যান্যরা। দুপুর গড়িয়ে তিনি মন্দির চত্বরে পৌঁছে যান। এদিন প্রধানমন্ত্রী প্রথমে ত্রিপুরা সুন্দরী দেবী মন্দির ও পার্শ্ববর্তী শিব মন্দিরে পূজা অর্চনা করেন। এরপর তিনি সদ্য সম্পন্ন হওয়া উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন করেন। কর্মসূচিতে জামাতিয়া হোডা সম্প্রদায়ের সদস্যরা ভক্তিমূলক কীর্তন পরিবেশন করেন। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্বস্তি ন স্ত্রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু নমো স্বস্তি ভবনো দিগ্পতি ভূমিরাকাশং খচরমর ব্রহ্মণং শাসনমুসায় কল্পদ নিহ সুলিম নমো পুনাহং নমো বৃহস্পতি ব্রহ্মণ ভাস্বদে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী শুচে সবিত্রী কর্মদায়িনী ইদমার্ঘং নমো শ্রী সূর্যায় নমো নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিং ধন্তারিং সর্বপাপঘ্নপনঃ তস্মি দিবাকরং নমো শ্রী সূর্যায় নমঃ। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্ত্রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু নমো স্বস্তি ভবনো দিগ্পতি ভূমিরাকাশং খচরমর ব্রহ্মণং শাসনমুসায় কল্পদ নিহ সুলিম নমো পুনাহং নমো বৃহস্পতি ব্রহ্মণ ভাস্বদে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী শুচে সবিত্রী কর্মদায়িনী ইদমার্ঘং নমো শ্রী সূর্যায় নমো। নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিং ধন্তারিং সর্বপাপঘ্নপনঃ তস্মি দিবাকরং নমো শ্রী সূর্যায় নমঃ। নমো বিষ্ণুরমুদ্ধং তৎসদুদ্ধ আশ্বিন মাসে কন্যা রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে প্রতিপদন্তি ধূ কাশ্যপপুত্রস্য শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভগবতী মাতা ত্রিপুরা সুন্দরী প্রীতি কামনায় আর্যাবর্তে ভারতখণ্ডে জম্বুদ্বীপে বিষ্ণুকান্তার ত্রিপুরা রাজ্যে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী কুর্মপীঠে গ্রহ সংসূচিত সংসূচস্য সর্বরিষ্ট প্রশমন কালে জীবদেহে স্থূল শরীরেণ ঝটতি উৎপত্তি সর্ববিধ বিপত্তি ভেদি নাশকল্পে সর্বপ্রকার অবিচার ব্যভিচার অভিশাপ দোষ বিনয় মুক্তকল্পে ইষ্ট দর্শন অভিলাষে ভারতবাসীর মঙ্গল কামনার্থে শ্রী শ্রী ত্রিপুরের ভৈরব সহিত শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী পূজা নমঃ করিষ্যামি। এত গন্ধপুষ্পে নমো ত্রিপুরা সৌন্দর্যায় নমঃ। এত গন্ধপুষ্পে মাতা ত্রিপুরা সুন্দরী পাদুকাভ্যে নমঃ। বং এতস্মৈ বস্ত্রায় নমঃ বস্ত্রায় নমঃ বস্ত্রায় নমঃ। এত গন্ধপুষ্পে বস্ত্রায় নমঃ। এত গন্ধপুষ্পে এত দধিপতে নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। এত সম্প্রদান্বৈ ওম নমঃ ত্রিপুরা সৌন্দর্যায় নমঃ। বং এতস্মৈ পুষ্পমাল্যায় নমঃ। বং এতস্মৈ পুষ্পমাল্যায় নমঃ। বং এতস্মৈ পুষ্পমাল্যায় নমঃ। এত গন্ধপুষ্পং নমঃ শুভকরণ বিদ্যায় নমঃ। এত গন্ধপুষ্পং নমঃ শুভকরণায় নমঃ।
ইদং শব্দিত সুপ্রকরণ বুদ্ধং ওং নমো মাতা ত্রিপুরা সৌন্দর্যায় নমঃ। জুবিন গার্গের মরদেহের ময়নাতদন্ত আবার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। তিনি বিভিন্ন থানায় নতুন মামলা দায়ের না করে সরকারের উপর আস্থা রাখার জন্য জনগণকে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তদন্ত সঠিকভাবে এগোবে। তিনি বলেন, জুবিন গার্গের আবারও ময়নাতদন্ত না করার জন্য সরকারের উপর চাপ ছিল। কিছু লোক প্রিয় শিল্পীর অঙ্গচ্ছেদের বিরোধিতা করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে জুবিন গার্গের ময়না তদন্তের পক্ষে নন, তবে তিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে গরিমা শইকিয়া গার্গের সাথে আলোচনার জন্য পবিত্র মার্গারিটাকে পাঠিয়েছিলেন। গরিমা শইকিয়া গার্গ ময়না তদন্তকে সমর্থন করেছেন, তাই এইমসের ডাক্তারদের উপস্থিতিতে জিএমসিএইচতে ময়না তদন্ত করা হবে। মঙ্গলবার সকাল 7:30 ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের পর জুবিন গার্গের নশ্বর দেহ জিএমসিএইচ থেকে সরুসাজাইতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রায় 1 ঘন্টা পরে সববাহী গাড়ি প্রস্থান করবে শেষকৃত্যের উদ্দেশ্যে। শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের 85 জন সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগী উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু শেষকৃত্যে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন। আসাম সরকার, আসাম বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, আসাম সাহিত্য সভার সভাপতি ও সচিব এবং আসাম সাহিত্য সভার 2 প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার প্রতিনিধিরাও শেষকৃত্যে যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রীও অনুষ্ঠানে যোগ দেবেন। আসাম এবং দেশের পক্ষ থেকে এই ব্যক্তিরা জুবিনকে শেষ বিদায় জানাবেন। সরকার চলচ্চিত্র জগতের একজন প্রতিনিধিও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে সরকার শেষকৃত্যের পর পরিবারের কাছে অস্থি হস্তান্তর করবে। চিতাভস্য সংস্কৃতি বিভাগ সংরক্ষণ করবে। যেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সেই স্থানটি অবিলম্বে প্রাচীর দিয়ে ঘেরাও করা হবে। 10-12 দিনের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাক কৈছে যে নহয়, চৰকাৰে যদি ভাবে তেতিয়াহ'লে জুবিনক পোষ্টমৰ্টেম কৰক, মোৰ কোনো আপত্তি নাই। সেইকাৰণে অহাকালি ৰাতিপুৱা প্ৰথমে জুবিন গাৰ্গৰ অটস্পাই বা পোষ্টমৰ্টেম আমি কৰিম গুৱাহাটী মেডিকেল কলেজত। আৰু এই পোষ্টমৰ্টেম কৰোঁতে আমি এইমছৰ ডক্টৰকো আমি জড়িত কৰিম। আৰু ৰাতিপুৱা 7:30 বজাত আপোনালোকক এইকাৰণে ক'লোঁ যে আমাৰ গোটেই ক্ৰিমেশ্যনৰ চিডিউলটো অলপ বদলি হৈ যাব। এতিয়া ৰাতিপুৱা 7:30 বজাত আমি জুবিন গাৰ্গক নতুনকৈ আৰু এবাৰ তেওঁক আমি পোষ্টমৰ্টেম কৰিম। আৰু এই প্ৰক্ৰিয়া 1 পৰা 1.5 ঘণ্টা সময় আমাক লাগিব। পোষ্টমৰ্টেম প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ পিছত জুবিনক আকৌ আমি সৰু সজাইলৈকে উভতাই আনিম। আৰু সৰু সজাইৰ পৰা আনুমানিক মই ভাবোঁ যে 9:30 বজা মানতহে এতিয়া আমি বা 10 বাজিব, 9:30-10 বজাতহে আমি জুবিনক অন্তিম যাত্ৰাৰ বাবে আমি লৈ যাব পাৰিম। জুবিনৰ অন্তিম যাত্ৰাত যোৱা ৰাতিপুৱা মই কৈছিলোঁ যে আমাৰ এখন এম্বুলেঞ্চত জুবিনৰ পাৰ্থিৱ শৰীৰ যাব। ফেমিলি আমাক এখন তালিকা দিছে 85 গৰাকী ব্যক্তিৰ, 85 পিপল। চ' এই 85 গৰাকী ব্যক্তি বা যি শিল্পী কলা কুশলী জুবিনৰ লগত ক্ল'জ 85, তেওঁলোকৰ কাৰণে আমি 2খন 3খন 4খন যি বাছৰ প্ৰয়োজন হ'ব, আমি সৰু সজাইত বাছৰ ব্যৱস্থা কৰি দিম। আৰু বাকী আমি গাড়ী মটৰ আমি সমদলটোত নলওঁ। যেনেকৈ আমি বিমানবন্দৰৰ পৰা লাহে 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 তেখেতক আমি লৈ আহিছিলোঁ, তেনেকৈ লৈ আহিম। ৰাস্তাৰ দুয়োফালে মানুহ থাকিব, শেষ শ্ৰদ্ধা জনাব খুজিব, তাত কোনো অসুবিধা নাই। আমি সুন্দৰ কৰি তেখেতক লৈ আহি আমি নিৰ্দিষ্ট স্থান য'ত শেষকৃত্যৰ কাৰণে আমি ঠিক কৰিছোঁ তালৈকে আমি লৈ আহিম। ভাৰতৰ কেন্দ্ৰীয় সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰী কিৰণ ৰিজিজুক প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তেওঁৰ প্ৰতিনিধি হিচাপে এই শেষকৃত্য অনুষ্ঠানত উপস্থিত থাকিবৰ বাবে মনোনীত কৰিছে। আমি কেইগৰাকীমান ব্যক্তিক মাত্ৰ এই অনুষ্ঠানত অফিচিয়েলি আমি নিমন্ত্ৰণ কৰিম। অসমৰ
বিধানসভাৰ অধ্যক্ষ, মুখ্যমন্ত্ৰী তেওঁ থাকিব, মুখ্যমন্ত্ৰী থাকিব, অসম বিধানসভাৰ অধ্যক্ষ থাকিব, লিডাৰ অফ অপজিশ্যন তেখেতক আমি আমন্ত্ৰণ জনাম, অসম সাহিত্য সভাৰ সভাপতি সম্পাদকক আমি আমন্ত্ৰণ জনাম, সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ দুজনীয়া প্ৰতিনিধি দল এটাক আমি আমন্ত্ৰণ জনাম, তেওঁলোকে যাক নিৰ্দিষ্ট কৰি দিয়ে, আৰু জুবিনৰ নিকটতম পৰিয়ালবৰ্গ। নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় যক্ষ্মা রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সোমবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে চলে থাকা সেবা সপ্তাহের অংশ হিসেবে সোমবার স্থানীয় গান্ধী ভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে কেন্দ্র সরকারের নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রীর কিট তুলে দেন। এদিন মোট ৫০ জন রোগীর মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ নিক্ষয় মিত্ররা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, সেবা সপ্তাহ উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ১০০ জন যক্ষ্মা রোগীদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার নিক্ষয় মিত্রদের হাতে শিলচর গান্ধী ভবন ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলিয়ে শতাধিক রোগীর মধ্যে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়েছে। আগামী ৬ মাস পর্যন্ত এই অভিযান চলবে এবং প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যক্তি বিশেষরা যক্ষ্মা রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে। ভারত সরকারের এই মহৎ কর্মযজ্ঞ আগামীতে সকলকে অনুপ্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিধায়ক দীপায়ন। নমস্কার। আজকে আমাদের ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে কেন্দ্র সরকারের নির্দেশ যে কার্যক্রম, সপ্তাহব্যাপী কার্যক্রমে আজকে সেবা সপ্তাহের উপলক্ষে টিবি পেশেন্টদের প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে যাতে ১০০ জন নিক্ষয় মিত্রের মাধ্যমে টিবি পেশেন্টদের আমরা ফুড প্যাকেট দিতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের প্রত্যেকটি বিধানসভায় সেটা নির্দেশ দিয়েছিলেন। শিলচর বিধানসভায় আজকে ১০০ জন পেশেন্টকে ১০০ জন নিক্ষয় মিত্র ওনারা অ্যাডপ্ট করেছেন। আগামী ৬ মাস পর্যন্ত এই টিবি পেশেন্টকে সকল নিক্ষয় মিত্র তাদের ফুড প্যাকেট দেবেন নিউট্রিশনের জন্য। তো আজকে এটার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিগত দিনেও শিলচর বিধানসভা সমষ্টিতে অনেক ক্লাব, এনজিও বা ইন্ডিভিজুয়ালসরা এইভাবে দায়িত্ব নিয়ে গত আমার মনে আছে যে ৩০০-র বেশি পেশেন্টকে এইভাবে নিক্ষয় মিত্রের মাধ্যমে আমরা দিয়েছিলাম। আজকে গান্ধী ভবনে এটা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা ৫০ জন পেশেন্টকে ৫০ জন নিক্ষয় মিত্র হাতে তুলে দিয়েছেন খাবার। আর এখন আবার ১টার থেকে আরেকটি টিটি কলেজে আরেকটি অনুষ্ঠান হবে, সেখানেও ৫০ জন পেশেন্টকে শিলচর বিধানসভা চক্রের ৫০ জন পেশেন্টকে ৫০ জন নিক্ষয় মিত্রের মাধ্যমে এই ফুড প্যাকেট গুলো তুলে দেওয়া হবে। বিলাসী বাহনে ২.৫ কোটি টাকার ড্রাগ সহ আটক ২। বাজারে ছড়া চুরাইবাড়ি ওয়াচপোস্টে বিলাসী ইগনিস বাহনে বিপুল পরিমাণ সর্বনাশা ড্রাগস ত্রিপুরায় পাচার করতে গিয়ে বাজারে ছড়া চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের হাতে ধরা পড়ল ২ ড্রাগস পাচারকারী। ধৃতদের মধ্যে রয়েছে রাতিবা উদ্দিন, রাজু উদ্দিন ও পাথারকান্দের দিলওয়ার হোসেন। এই মর্মে চুরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান যে আগাম খবরের ভিত্তিতে সোমবার দুপুরে MZ01 AA 4524 নম্বরের একটি বাহন চুরাইবাড়ি হয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে গাড়ির বিভিন্ন গোপন চেম্বার, বিভিন্ন প্যাকেটে ৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক ২.৫ কোটি টাকার মতো হবে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতদের মঙ্গলবার জেলা CGM আদালতে সোপর্দ করা হবে। ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পাচারের মতলবে ছিল পাচারকারীরা। পুলিশের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ধর্মনগর রেল স্টেশনে ৭৫ কেজি গাঁজা সহ ৬ যুবক আটক। গতকাল গভীর রাতে ধর্মনগর রেল স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত ঘটে। এতে দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর রেল পুলিশ ও ধর্মনগর থানার যৌথ বাহিনী।
ঘটনাস্থল থেকে মোট 75 কেজি গাঁজা সহ 6 যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি বিশেষ তথ্যের ভিত্তিতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। খবর পাওয়া যায় যে ট্রেনে ক্যান্টিন পরিষেবার নামে কর্মরত কিছু যুবক আসলে মাদক পাচারের সঙ্গে জড়িত। এদের কাজ ছিল ট্রেনে যাত্রীদের খাবার দাবার সরবরাহ করা এবং IRCTCর মাধ্যমে নিয়োজিত পরিষেবা প্রদান করা। কিন্তু এর আড়ালে তারা গোপনে গাঁজা পাচারের মতো অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। গতকাল রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে এবং ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ধর্মনগর রেল পুলিশও অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়। অভিযানের ফলে দেওঘর এক্সপ্রেস থেকে তল্লাশি চালিয়ে 75 কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব সহ 4 যুবককে হাতে নাতে ধরা হয়। ধৃতরা হল বিহারের বাসিন্দা প্রিয়াংশু দাস শেখ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা চন্দন কুমার সাহা এবং বিহারের বাসিন্দা নীতিশ কুমার এবং বিহারের বাসিন্দা পজ আলী, বিহারের বাসিন্দা মুকেশ কুমার, বিহারের বাসিন্দা শানি কুমার প্রমুখ। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা সংগঠিত গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং একাধিকবার একই কায়দায় গাঁজা পাচার করেছে। পুলিশের অনুমান, এই গাঁজার চালান দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করার পরিকল্পনা ছিল। ধর্মনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সে আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো চক্রটি কারা পরিচালনা করছে, এর মূল হোতারা কারা এবং এর সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে। উল্লেখ্য, উত্তর ত্রিপুরায় সম্প্রতি একাধিকবার গাঁজা পাচারের ঘটনা ধরা পড়েছে। এর ফলে রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা নিয়ে প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঠেকাতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে দেওঘর এক্সপ্রেস ট্রেনটা ডাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে। যাবার সময় আমরা ট্রেনটা চেকিং করি, রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং চেকিং করার সময় পেন্ট্রি কারের মধ্যে তাদের কিছু সাসপিশিয়াস পিঠু ব্যাগ এবং কিছু গাড়ি ব্যাগগুলো পাওয়া গেছে। তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলো কি আছে, তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারেনি। তারপরে আমরা সেটাকে ভালো করে দেখলাম তার সাসপিশিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে। তারপরে আমরা নেমে রেখেছি। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট 75 কিলো ড্রাই গাঞ্জা ওটার মধ্যে আছে এবং তাদের 6 জনকে ডিটেইন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব। তারপরে তাদের এগেন্সে আগামীকাল কোর্টে ফরওয়ার্ড হবে। স্যার, যাদের আটক করেছেন তারা কি রেলওয়ে কর্মচারী? তারা পেন্ট্রি কার স্টাফ, তারা প্রাইভেট রেলওয়েতেই, তাদের কোনো পার্মানেন্ট না, তাদের একটা সংস্থা থাকে, প্রাইভেট সংস্থা, তারা কাজ। স্যার, টোটাল কতজনকে আটক করেছেন? 6 জন, তাদের 6 জনকে আটক করা হয়েছে। তাদের বাসা স্যার কোন জায়গায়? তাদের বাসা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে, বিহারের বেশি, এইসব স্টেটের লোকজন। আপনার পরিচয়টা স্যার? আমি ওসি ধর্মনগর জিআরপিএস ইন্সপেক্টর উত্তম করবি। ড্রাগ সেবনকারীর হামলার শিকার বরাকের ক্রিকেটার অরিজিৎ মহাপাত্র ওরফে পল। ঘটনায় অভিযুক্ত ইকবাল গ্রেপ্তার, মূল অভিযুক্ত এনামুল পলাতক। বরাক উপত্যকার ক্রিকেটার অরিজিৎ মহাপাত্র ওরফে পল ড্রাগ সেবনকারীর হামলার শিকার হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার জনক্ষেত্রে চেহারা নেয়। চক্ষুদর্শীদের বরাতে জানা গেছে, মেডিকেল কলেজের সম্মুখে দুই পক্ষের ঝগড়া চলছিল। সেই সময় অভিজিৎ মহাপাত্র ঝগড়া থামাতে এগিয়ে গেলে উল্টো তিনিই আক্রান্ত হন। তাকে দৌড়ে দৌড়ে মারপিট করা হয় এবং এক পর্যায়ে মেডিকেলের প্রথম তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্তরা। অরিজিৎকে গুরুতর আহত অবস্থায় দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি মহেন্দ্র বরা, সদর থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ইকবাল হোসেন। তবে মূল অভিযুক্ত এনামুল এখনও পলাতক।
এদিকে অরিজিৎ মহাপাত্রের পরিবার অভিযোগ করেছেন শিলচর মেডিকেল কলেজ চত্বরে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ ও ড্রাগস ব্যবসা চলতে থাকে। এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তারা প্রশাসনের কাছে এই অবৈধ চক্র বন্ধে করা পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন। অরিজিৎ মহাপাত্র যে ছেলে তাদের বরাকবাড়ি সবই ছেলে খুব ভদ্র ছেলে এবং ক্রিকেটার। হ্যাঁ, তার সব জায়গায় তারা বালা পরিচয়, কোনো দিন মানুষের কোনো ঝগড়াঝাটি করে না। আর আমরা এখানে কতটা এরকম দালাল আছে যে আয়ে সময় এরকম হিন্দুরা ছেলেরা উপরে এরকম অ্যাটাক হয়। আজকে তার উপরে ঘরে যেতে আসলো, তার উপরে এখানে অ্যাটাক হয়েছে। তাদের মেডিকেলে ক্যাম্পাসের ভিতরে তারে ধরিয়া হাঁচড়ে ছেঁচে মারা হয়েছে। এরপরে আমরা ফোন করা হয়েছে, আমরা গেছি, গিয়া দেখি পুরো একদম সেন্সলেস, একদম সেন্সলেস। এরকম এখানে প্রত্যেক সময় এখানে বহুত রকমের মেডিকেলের ভিতরে দালালি, ড্রাগস, এডিট, চুর। এরপরে এই সাইডে একদম তারা একটা গ্যাং বানাই দিছে। এই যে এনামুল, তার ভাইও আগে একটা ক্রিমিনাল আসলো, সেই তার ভাই জুড়ে এইসব এখন সেই মানুষের মারামারি করে টাকা পয়সা লুটে মানুষের অ্যাটাক করা এইসব। আজকে ছেলেটা মেডিকেলও মৃত্যুর লগে করে, তার কালকে যদি কেউ দায়িত্ব রাখে লিব। তো আমরা ওটাও প্রশাসন অনুরোধ করি যে একটা কালপিটটা ধরা হয়েছে, যেটা মেইন কালপিট যে এনামুল, তারাও ধরা হইয়া একটা কঠোর শাস্তি দেওয়া হইতো না। আমরা এটা একটা বৃহত্তর আন্দোলন নামতে লাগবো। তারা এটা কিরাসিন হইতে পারে, তার লগে তারা কোনো লেনদেন নাই, কিছু না। তারা ড্রাগস এডিক্ট, তারা চুর, তারা এই টাকা এটা ড্রাগস খাইতে পারে, মানুষের ধাক্কা থেকে করে। আজকে তারা বিল্ডিং থেকে এটা পয়সা পাইছে না, গতিকে তারা বিল্ডিং থেকে আজকে তারা যে ধাক্কা মারিয়ে ফালানি হয়েছে, এটা পুরো মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে। এইম করে ফালানি হয়েছে, মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে। আর 3তলা বিল্ডিং থেকে এটা কেউ এরকম ফালায় না, একদম মারার উদ্দেশ্যে ফালানি হয়েছে। আর বল এমন একটা ছেলে, তারা বরাকবাড়ি সবই চিনে, হে খুব একটা ভালো ক্রিকেটার। আর কে লোকে তার কোনো বাজে রেকর্ড নাই, কোনো কিছু নাই। আমরা মেডিকেল ক্যাম্পাসে অত বছর থেকে তার কোনো খারাপ রেকর্ডও নাই, কিচ্ছু নাই। এরকম একটা বালা ছেলের লোকে তারা এই যে কুলাঙ্গাররা, তারা দিনে দিনে এইসব এখানে করিয়া যার প্রত্যেক হিন্দু ছেলের লোকে এরকম 2 দিন পরে পরে একটা ঘটনা, 2 দিন পরে পরে একটা ঘটনা, তার লাগে আমরা এখানে কিন্তু থাকতে পারতাম না। এখন আমরা ম্যাডাম আছে একটা এফআইআর দিছি, ম্যাডামে একটা তাড়াতাড়ি অ্যাকশন লইছেন, একটা অ্যারেস্ট করাইছে। মেন কালপিট রে ভাই গেছে, ম্যাডামরা মেন কালপিট এনামুল তাদের হচ্ছে ম্যাডামে জলদি অ্যারেস্ট করবা। তো আমরা ম্যাডামের উপরে এখন কিন্তু ম্যাডামের অ্যারেস্ট করার পরে যেহেতু আমরা প্রশাসনে এইটা কেসটা দেখে, আমরা ওটা আশা করি যে একটা সত্যি ন্যায় পাইব। আর যদি এটা না হয় তো আমরা বৃহত্তর একটা আন্দোলনে আমরা নামতে লাগবো। আমরা ওটাও রিকোয়েস্ট করলাম পরশুরাম মেডিকেলের গঙ্গুর থানায় যে এখানে যে বাজে আড্ডা মেডিকেল ফিল্ডে, মেডিকেলের ভিতরে ড্রাগস এডিট, এরপরে দিকে এখানে চুর ডাকাতি, মেডিকেলের পেশেন্ট লইয়া যায়, তারা হাত থেকে প্রেসক্রিপশন টানাটানি, মোবাইল চুরি। কদিন আগে এখানে মোবাইল চুরি হয়েছে এই ড্রাগস এডিক্টরা। পেশেন্ট থাকে, তারা হয়তো কোনোদিন পেশেন্টে মারিয়েও মোবাইল দিতে। এইরকম এইসব দালালি, এইসব ক্রিমিনাল এখানে মেডিকেলের ভিতরে থাকে। এটাই যে তো তারা এদিকে যার রাত্রিবেলা তারা জুবিনদার একটা প্রোগ্রাম এখানে হয়েছিল, তারা এটা লেগে গেছে। আইবার সময় কে গেছে, ওই তো পল তার বন্ধু বান্ধব তারা গেছে, জুবিনদার একটা প্রোগ্রাম আসলো, এই প্রোগ্রামটা তারা গেছে। আইবার সময় তারা গাড়ি থামাইয়া তারা অ্যালকোহল বা ড্রাগস, যেহেতু একটা নেশা করছে, তারা ধাক্কাধাক্কি মারামারি এইসব করা শুরু করছে। হে লামিয়া কইছে আমার এখানে মারায়, হয়তো তারা কিছু একটা অস্ত্র আসলো হাতে, তারা কিতা করছে ইটালিয়া তারা মারতে আসলো, মেডিকেলের ভিতরের দিকে দৌড় মারছে। তারাও তাদের খেদে এখানে লিয়ে গেছে, ডলাইয়া বিল্ডিং উপরে গেছে, তারা এখান থেকে তারা ধাক্কা মারিয়েছে, প্লাস মারিয়ে ধাক্কা মারিয়ে ফালাইছে তারা। আমরা ওটা ম্যাডামের কাছে রিকোয়েস্ট করলাম যে তাড়াতাড়ি তারা অ্যারেস্ট করা হোক, বাস। জুবিন গার্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়। জুবিন গার্গের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকা সহ শিলচর শহরে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। সোমবার শিলচর মা জননী সমাজসেবা সংগঠনের সদস্যরা প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের চিরশান্তি কামনা করেন সংগঠনের সদস্যরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, আসাম সহ বরাক উপত্যকার গর্ব ছিল প্রয়াত জুবিন গার্গ। সংগঠনের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে। আমরা যে জুবিনদা, তাই আমরা আসামের গৌরব, বরাকের গৌরব, বরাকের লোকে জড়িত ভারতের গৌরব। আজকে অকালে তার মৃত্যু হয়েছে, তার লিগে আমরা সুখত। আজকে আমরা জুবিনদার
স্মরণ করিয়া আমরা শ্রদ্ধাঞ্জলি জানাইলাম। আর আমরা সবে 10 সেকেন্ডের লিগে মৌন করবো, সবে জুবিনদার যে আত্মার শান্তি কামনা করবো। জুবিনদা যেখানেই থাকুক আত্মা যাতে সেই শান্তি কামনা আমরা করবো। আপনারা সবে শান্তি মন্ত্র করবা আর আমরা 10 সেকেন্ডের লিগে মৌন করবো।